বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গির থেকে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম দিউয়ের উদ্দেশ্যে। শান্ত নির্ঝঞ্ঝাট জায়গা এই দিউ, যার আনাচে কানাচে রয়েছে অসাধারণ সৌন্দর্য। এই দ্বীপে যেমন রয়েছে ইতিহাসের হাতছানি, তেমন রয়েছে আরব সাগরের রূপ। শীতকাল কিন্তু দিউ বেড়ানোর জন্য একেবারে আদর্শ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নামের তালিকায় প্রথমেই রয়েছে দমন এবং দিউ। এই দিউয়ের তিন দিকেই রয়েছে সাগর, আর একদিকে গুজরাটের গির সোমনাথ জেলা। এখানে আরব সাগরের ধার বরাবর রাস্তা, তার পাশেই রয়েছে সারিবদ্ধ হোটেল এবং রেস্তোরাঁ। খাবার এবং পানীয় এই দুই ক্ষেত্রেই কিন্তু দিউ একেবারে উদার। গুজরাট ড্রাই স্টেট হলেও এখানে কিন্তু সেই নিষেধাজ্ঞা নেই, বরং রকমারি পানীয় সহযোগে টাটকা চিংড়ি, সি ফুড, পর্তুগিজ, গোয়ান, চাইনিজ নানা ধরনের খাবারের এখানে দারুণ সম্ভার রয়েছে। আমরা প্রথমে দিউ ফোর্টে এসে পৌঁছলাম। দিউ ফোর্টে ঢোকার সময় কোনো প্রবেশ মূল্য নেই, তবে শুনলাম খুব শিগগিরই মাথাপিছু 100 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করা হবে। ইতিহাস বলছে দিউ আগে গুজরাতের সুলতানদের অধীনে ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট হুমায়ুনের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সামরিক সাহায্য চান। পর্তুগিজেরা সামরিক সহায়তার বিনিময়ে 1535 খ্রিস্টাব্দে দিউয়ে একটি দুর্গ নির্মাণের অনুমতি পায়। 1535 সালে পর্তুগিজরা এই দুর্গ নির্মাণ শুরু করেন। সময় লেগেছিল মোট 25 বছর। প্রায় 426 বছর দিউ পর্তুগিজের অধীনে ছিল। 1961 সালে এক সামরিক অভিযানের মাধ্যমে ভারত সরকার পর্তুগিজদের হাত থেকে এই অঞ্চলগুলোকে অধিকার করে এবং দমন দিউ কেন্দ্রীয় শাসনের আওতায় চলে আসে। ফোর্টের তিন দিকে আরব সাগর আর একদিকে দিউ শহর রয়েছে। এই ফোর্টে হেঁটেও ঘোরা যায়, আবার ব্যাটারি চালিত গাড়িতেও ঘোরা যায়। সেক্ষেত্রে ভাড়া মাথাপিছু 50 টাকা। আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম, কারণ এত রোদে হেঁটে ঘোরা সম্ভব নয়। পাঁচ 5736 স্কোয়ার মিটার এলাকা জুড়ে এই কেল্লা বিস্তৃত। পর্তুগিজেরা দ্বীপের পুরনো দুর্গগুলো ভেঙে দিউতে কেবল একটি বিশাল দুর্গই তৈরি করেনি, বরং 1535 থেকে 1546 সাল পর্যন্ত এটিকে ক্রমাগত শক্তিশালী করে একটি শক্তিশালী দুর্গে পরিণত করেছিল। 1960 সালে দুর্গে মাত্র 350 পর্তুগিজ সৈন্য মোতায়েন ছিল। 1961 সালের 19 ডিসেম্বর গোয়া, দমন এবং দিউতে পর্তুগিজ শাসনের অবসান ঘটাতে ভারত অপারেশন বিজয় শুরু করে এবং অবশেষে এখানে পর্তুগিজ শাসনের অবসান ঘটে। এটা দিউয়ের কয়েদখানা। কোভিডের আগে পর্যন্ত এখানে বেশ কয়েকজন কয়েদি ছিল। কোভিডের সময় তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এই কেল্লার ওপরে ওঠার একটা ঢালু জায়গা রয়েছে। আমরা এই পথ দিয়েই ওপরে উঠে গেলাম, তবে নামার সময় ওই রাস্তাটায় কোনো রেলিং না থাকায় নামতে কিন্তু আমাদের বেশ বেগ পেতে হয়েছে। যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয় ছিল। ওপরে একটা বিরাট চাতাল রয়েছে। সেই চাতালের চারদিকে রয়েছে অনেকগুলো কামান। কামানের মুখগুলো সব বাইরে সমুদ্রের দিকে তাক করা, যাতে বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করলে এখান থেকেই প্রতিহত করা যায়। এই কেল্লায় একটি বিশাল লাইট হাউস রয়েছে। এই লাইট হাউসটি মূলত আরব সাগরে চলাচলকারী জাহাজ এবং নাবিকদের দিক নির্দেশ করার জন্যই ব্যবহৃত হয়। পর্তুগিজ আমলে তৈরি এই লাইট হাউসটি আজও উপকূলীয় নৌ চলাচলকে সাহায্য করে চলেছে। এই কেল্লায় মোট 40টি কামান রয়েছে।
প্রতিটি কামান অষ্টধাতুর তৈরি, তাই প্রখর সূর্যের তাপেও এগুলো গরম হয় না। কামানের ওপরে খুব সুন্দর নকশা করা রয়েছে। ফোর্টের ওপর থেকে চারপাশ এবং আরব সাগর খুব সুন্দর দেখা যায়। এই জায়গাটা হচ্ছে কোর্ট রুম। সেই সময় যত মামলা মোকদ্দমা এখানেই সম্পন্ন হতো। এখানেই পর্তুগিজরা তাদের প্রথম চার্চ তৈরি করেছিল। এই কেল্লায় পর্তুগিজ স্থাপত্যের বিভিন্ন নিদর্শন দেখা যায়। ফোর্টে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। এখানে বলে রাখি, দিউতে বেশ কয়েকটি বিখ্যাত চার্চ রয়েছে, তার মধ্যে সেন্ট পলস চার্চ অন্যতম। আমরা সময়াভাবে এখানে যেতে পারিনি। দিউ থেকে 3 কিলোমিটার দূরে ফুদাম গ্রামে রয়েছে এই গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। স্থানীয় মানুষেরা মনে করেন এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। আরব সাগরের ধারে পাহাড়ের গুহার ভেতরে এক সম্পূর্ণ অন্য ধরনের মন্দির। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পাণ্ডবেরা আত্মীয় নিধনের পাপ স্খলনের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে শিবের পুজো করেছিলেন। সেই সময় এখানে এসে তারা এই 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং পুজো করেন। সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রথমেই রয়েছে নন্দীর একটি মূর্তি, আর দুপাশে হনুমানজি, শিব, পার্বতী এবং গণেশের মূর্তি আর ছবি রয়েছে। জোয়ারের সময় এখানে প্রতিদিন 2 বার করে শিবলিঙ্গের জলাভিষেক হয়। জোয়ারের সময় ঢেউ এসে এই মন্দিরের ভেতরে আছড়ে পড়ে আর শিবলিঙ্গকে স্নান করিয়ে দিয়ে চলে যায়। জোয়ারের সময় এই শিবলিঙ্গগুলো একদম জলের তলায় ডুবে যায়। তখন কিন্তু এখানে পুজো করা যায় না। যখন ভাটার সময় আসে তখনই একমাত্র এখানে পুজো করা যায়। এই মন্দিরে কোনো পুরোহিত নেই। ভক্তরা নিজেদের মনের ইচ্ছে অনুযায়ী এখানে পুজো করেন। জোয়ারের সময় সেই সব নৈবেদ্য সাগরে বিলীন হয়ে যায়। এ যেন এক অদ্ভুত ঐশ্বরিক ব্যাপার। এখান থেকে সব শেষে আমরা গিয়েছিলাম নাগোয়া বিচে। দিউ শহরের সবচেয়ে সুন্দর এই নাগোয়া বিচ। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। এখানে সমুদ্রে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। এখানকার সমুদ্র একদম ফ্ল্যাট, তাই অনেকেই এখানে স্নান করছেন। এবার আমাদের হোটেলে ফেরার পালা। ফেরার পথে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম এবং খেলামও। এটাকে ওরা বলছে কাঠবাদাম।
তবে এটা কিন্তু সেই অর্থে কাঠবাদাম নয়। কাঠবাদাম না হলেও ওই ধরনেরই কিছু একটা বাদাম। অনেকে এটাকে কাঁচা খায়, আবার কেউ কেউ পুড়িয়েও খায়। আমরা পুড়িয়েই খেলাম, তবে খেয়ে বিশেষ কিছু মনে হলো না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একটা ঝকঝকে নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।